নমস্কার, আমি অয়ন। প্রথমেই সেই আশার খবর, বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন চলে এলো রাশিয়ার হাতে। রাশিয়া তৈরি করলো বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন এবং গত দীর্ঘ কয়েক মাস ধরে যে ভ্যাকসিনের অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ, সেই ভ্যাকসিন অনুমোদন দিয়েছে রুশ স্বাস্থ্য মন্ত্রক। ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রতিরক্ষা মন্ত্রক গামেলিয়া গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগেই এই ভ্যাকসিন। ভিডিও কনফারেন্সে মন্ত্রিসভাকে জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট। পুতিনের বড় মেয়ের শরীরে প্রথম ভ্যাকসিন প্রয়োগ জানালো বিশ্ব সংবাদ সংস্থা, আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি। রাশিয়ায় তৈরি বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই ভ্যাকসিনের আগে, ভ্যাকসিন তৈরির যখন ঘোষণা করছে রাশিয়া এবং আগামী কয়েকদিনের মধ্যেই, রাশিয়া বলছে গত কয়েকদিন ধরেই যে আগামী কয়েকদিনের মধ্যেই ভ্যাকসিন তারা বাজারে নিয়ে আসবে, সেই সময় হু সতর্ক করেছিল রাশিয়াকে যে সম্পূর্ণ গাইডলাইন মেনে যেন রাশিয়া করোনা ভ্যাকসিন আনে, যেন কোনো রকম তার মধ্যে কোনো রকম অসতর্কতা না থাকে, অর্থাৎ নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তার দিকটা যেন রাশিয়া দেখে। হু স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা এবার এই করোনা ভ্যাকসিনের দিকে পুরোপুরি নজর রাখছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকা এই মুহূর্তে আলোচনা করব। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ বসুর সঙ্গে। সৌরভ, কি খবর রয়েছে? কিভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতটা তৎপর হয়েছে এবং কিভাবে তৎপর হয়েছে? দেখো অয়নদা, আজকে ভারতীয় সময় দুপুর 2:30টা নাগাদ প্রথম খবরটা আছে যে রাশিয়া দাবি করছে তারা করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে। তারপর থেকেই গোটা বিশ্বের নজর রাশিয়ার উপরে। যে মানে আনন্দের থেকে বড় কথা, একটা জায়গায় প্রশ্নচিহ্নের মুখে পড়ে এই ভ্যাকসিন পড়ছে যে এই ভ্যাকসিনের গুণগত মান কিরকম, এত কম সময়ের মধ্যে এই ভ্যাকসিন কি করে রাশিয়া তৈরি করলো, এই নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম থেকেই রাশিয়ার এই ভ্যাকসিন তৈরির উপর নজর রাখছে। আজকে রাশিয়ার এই ঘোষণার পরেই জানিয়েছে যে রুশ স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে তারা আলোচনা করছে। ভ্যাকসিন তৈরির বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন তথ্য নিয়ে তারা আলোচনা করছে, সেই ডেটা তারা কালেক্ট করছে। সব তথ্য বিশ্লেষণের পরই এই ভ্যাকসিনে অনুমোদন দেওয়া হবে। এটা জানিয়ে রাখা দরকার যে হু এর অনুমোদন ছাড়া এই ভ্যাকসিন সারা বিশ্বের মানুষ ইউজ করতে পারবে না, কোনো দেশ ইউজ করতে পারবে না রাশিয়া ছাড়া। সেই জন্য হু এর অনুমোদন সবার প্রথমে জরুরি। অনুমোদনের আগের ধাপ নিয়ে আলোচনা হচ্ছে। সেই আলোচনার পরে তথ্য সংগ্রহ করার পর, বিশ্লেষণের পর জানা যাবে যে এই ভ্যাকসিনের কার্যকারিতা কিরকম, কোনো সমস্যা রয়েছে কিনা। এবার এই ভ্যাকসিনের অনুমোদন কত সময় লাগবে, কতদিন টাইম লাগবে, সেই বিষয়ে হু কোনো কিছু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে জানায়নি। কারণ হু বরাবরই প্রথম থেকে বলে আসছে যে ভ্যাকসিন এমন ভাবে তৈরি করা হবে যাতে এর কোনো বিরূপ প্রতিক্রিয়া মানুষের উপর না পড়ে। এই দিকটা খতিয়ে দেখছে হু। হ্যাঁ সৌরভ, এই দিকটা মানে ভ্যাকসিনের অনুমোদন নিয়ে, রাশিয়ার ভ্যাকসিনের অনুমোদন নিয়ে সব দিক খতিয়ে দেখে তারপরেই ছাড়পত্র দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধন্যবাদ সৌরভ। আমরা চলে যাব ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে। ডাক্তার বন্দ্যোপাধ্যায়, অনেক রকম প্রশ্ন উঠছে, কিন্তু একটা নিরাপত্তা অবশ্যই, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাও আছে। ডাক্তার বন্দ্যোপাধ্যায়ের কোনো সুরক্ষার কথা না ভেবে শুধুমাত্র পাওয়ার গেমের জন্য কি একজন রাষ্ট্রপ্রধান ঘোষণা করতে পারেন করোনার ভ্যাকসিন তাদের হাতে? দেখো, এই ভ্যাকসিনের খবরটা দুপুর 2:30টার পরেই বিকেল 5:36-এ হু একটা প্রতিবেদন রিলিজ করলো, যে রিলিজটা হয়তো দেখে থাকবে, যেখানে কিরিল দিমিত্রিয়েভ, ওদের যে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড, যারা এই প্রোডাকশন অফ দ্য ভ্যাকসিনটাকে ফাইন্যান্স করছে, তারা বলছে যে ফেজ 3 ট্রায়াল শুরু হবে ওয়েডনেসডেতে, অর্থাৎ বুধবারে ফেজ 3 ট্রায়াল শুরু হবে। তার মানে রাশিয়া এই ভ্যাকসিনটাকে ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালের পরেই তারা কৃতকার্য বলে ডিক্লেয়ার করে দিল। এইটা তো তোমার বিজ্ঞান ভিত্তিক হলো না, কারণ বিজ্ঞান ভিত্তিক হচ্ছে ফেজ 3 ট্রায়ালের রিপোর্ট আসার পরে তোমার সেটাকে অ্যাপ্রুভালে যাবে। পুরো ফেজ 1, ফেজ 2, ফেজ 3 তিনটে ট্রায়ালের অ্যাপ্রুভালের পরে সেটা তারপরে যাবে ম্যানুফ্যাকচারিং এ, এবং তারপরে পোস্ট মার্কেটিং সার্ভে বা ফেজ 4 ট্রায়াল হবে। সুতরাং ফেজ 1, ফেজ 2 ট্রায়াল অত্যন্ত ছোট ট্রায়াল। সেই ছোট ট্রায়ালের পরেই আমরা বলে দিতে পারবো না যে এই ভ্যাকসিনটা সংক্রমণ রোধ করতে পারে অথবা এই ভ্যাকসিনটা কৃতকার্য। আমি অত্যন্ত খুশি হব
যে বিশ্বের দরবারে যদি এখনই একটা কোনো সাকসেসফুল ভ্যাকসিন আসে, কিন্তু ভ্যাকসিনটাকে তো বিজ্ঞানসম্মতভাবে আনতে হবে, তো গায়ের জুড়ি নয় আচ্ছা। যে আমি এনে ফেললাম আর হয়ে গেল। এবং যে কারণে হু কিন্তু খুব স্ট্রিক্টলি বলেছে যে তারা এখনো তাদের প্রি কোয়ালিফিকেশন অফ দ্য ভ্যাকসিন, যেটা প্রি কোয়ালিফিকেশনে দুটো জিনিস দেখা হয়, সেফটি অ্যান্ড এফিকেসি স্টাডিগুলো পুরো যাচাই করে দেখা হয় যে কতটা নিরাপদ ভ্যাকসিনটা, কতটা কার্যকরী ভ্যাকসিনটা, এবং তার উপরে একটা প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া আছে। সেই প্রি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা হুর যতক্ষণ না ফুলফিল হবে, এই ভ্যাকসিনকে কিছুতেই ধার্য করা হবে না এটা নিরাপদ। এই যে প্রশ্নটা আপনি তুলছেন ডাক্তার বন্দ্যোপাধ্যায়, আপনি যে এই প্রশ্নটা তুললেন, এই প্রশ্নটাই অনেকেই তুলছেন, আমাদের এখানকার চিকিৎসকরাও তুলছেন, কিন্তু তার মধ্যে আমরা আশার আলো খুঁজে দেখার একটা চেষ্টা করছি, কারণ সাধারণ মানুষ চাইছেন করোনা ভ্যাকসিন কবে আসবে চাইছিলেন। আজকে এই খবরটা কিছুটা অক্সিজেন হয়তো দিতে পারে তাদেরকে, সাধারণ মানুষকে। আপনি যে প্রশ্নগুলো তুলছেন সেই প্রশ্নগুলো বিশ্ব জুড়েই তুলছে, যদিও রাশিয়া বলেছে যে তাদের যে তথ্য সেই তথ্য তারা গোপন রেখেছে ইচ্ছে করেই, আমেরিকা ব্রিটেন চুরি করতে পারে সেই তথ্য। আমরা জানবো আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্যের কাছ থেকে কি কি প্রশ্ন উঠছে। এখন প্রথমেই জানিয়ে রাখি যে এই ভ্যাকসিন নিয়ে এত ইনস্টিটিউটে আলোচনা আলোড়ন, সম্ভবত তার নাম হতে চলেছে স্পুটনিক 5। একটু আগে রাশিয়ার যে স্বাস্থ্য মন্ত্রক তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে স্পুটনিক 5 যে ভ্যাকসিন আসছে এই নামে বাজারে ছাড়া হবে সম্ভবত। এবং যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো কিন্তু গোটা বিশ্ব জুড়েই উঠছে, এবং তার মধ্যে প্রথম প্রশ্ন হলো যে কেন ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট প্রকাশ্যে আনা হলো না, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন উঠছে যে এত কম জনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল করে কিভাবে এত বড় পর্যায়ের একটা ভ্যাকসিন বাজারে ছেড়ে দেওয়া হলো। তৃতীয় প্রশ্ন যেটা উঠছে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, যে আউটপুট সার্ভে অর্থাৎ ভ্যাকসিনের রেজাল্ট কি পাওয়া গেছে এবং বিভিন্ন যাদের শরীরে প্রয়োগ করা হয়েছিল তাদের শরীরে কি প্রতিক্রিয়া দেখা গেছে, সেই সংক্রান্ত কোনো রিপোর্ট কিন্তু প্রকাশ্যে আনা হয়নি। কেন সেই রিপোর্ট প্রকাশ্যে আনা হলো না? কিভাবে ভ্যাকসিন তৈরি হলো? কেন বিশ্বের বিভিন্ন গবেষকদের সামনে এনে প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে যেভাবে যে কোনো গবেষণা যায়, যে কোনো ভ্যাকসিন তৈরি বা যে কোনো ওষুধ তৈরির পর্যায়ে যেটা সম্পন্ন হয়, সেটা কেন করা হলো না? মূলত এই প্রশ্নগুলোই কিন্তু উঠে আসছে। এবং আমি আবার বলছি, রাশিয়া কিন্তু একবার পরিষ্কারে বুঝিয়ে দিচ্ছে যে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার কোনো ইচ্ছা এই মুহূর্তে আমি আসবো এই কৌশল নিয়ে আসবো তোমার কাছে। তবে তার আগে আমি ডাক্তার শিবব্রত বন্দ্যোপাধ্যায় আপনার কাছে বোঝার চেষ্টা করব যে হ্যাঁ, চীনের বিরুদ্ধে হাজারো এরকম অভিযোগ রয়েছে, চীন ব্যাপক পরিমাণে গোপন রাখে অনেক কিছুই। রাশিয়া যদি এখন এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে চীনের সঙ্গে যথেষ্ট খারাপ সম্পর্ক হচ্ছে গোটা বিশ্বের বিভিন্ন দেশের, আমেরিকার সঙ্গে, রাশিয়ার সঙ্গে, ভারতের সঙ্গে, সেই ক্ষেত্রে রাশিয়াও গোপন রাখতে পারে, হয়তো সেই তথ্য সামনে আনেনি। ইতিহাস কাউকে কিন্তু ক্ষমা করেনি, বুঝেছো? এটা তো গায়ের জোর নয়, এটা হচ্ছে বিজ্ঞান। ইতিহাস কাউকে ক্ষমা করেনি, ইতিহাস হিটলারকে ক্ষমা করেনি, ইতিহাস মুসোলিনিকে ক্ষমা করেনি, ইতিহাস এরকম অনেক লোক পৃথিবীতে এসছে গেছে, তাতে মানব সভ্যতার কিচ্ছু যায় আসে না। কে লুকালো কে না লুকালো তাতে কিচ্ছু যায় আসে না। বিজ্ঞান বিজ্ঞানের মতো চলতে থাকে। আজকে তারা 10 দিন লুকিয়ে থাকবে। আমি তোমাকে বলছি, রাশিয়ার যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনের প্রতিলিপি হচ্ছে ইংল্যান্ডের অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা। এই দুটো ভ্যাকসিন নিয়ে এ বলছে ওর ডাটা এ নিচ্ছে আর এ বলছে ওর ডাটা এ নিচ্ছে, এই নিয়ে দুজনের মধ্যে একটা মারপিট চলছে। আমরা এসবের মধ্যে নেই। আমরা যেটা চাইবো, বিশ্ববাসীর জন্য একটা নিরাপদ ভ্যাকসিন দরকার, যে ভ্যাকসিন করোনাকে রুখতে পারে। সেটা যদি রাশিয়া এনে থাকে, ডিপ্লোম্যাটিক লেভেলে ওদের কি মারপিট ঝগড়াঝাটি আছে, এই নিয়ে আমাদের বিজ্ঞান বা চিকিৎসকদের কোনো ইন্টারেস্ট নেই। আমরা চাই মানুষের প্রাণ বাঁচুক, এবং মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে মানুষগুলোকে যেন আমরা নিরাপদে রাখতে পারি, এটাই হচ্ছে আমাদের মেসেজ। একেবারে এই দেখুন ডাক্তার বন্দ্যোপাধ্যায়, রাশিয়া কি বলছে। রাশিয়া গোপনীয়তার কৌশল নিয়েছে। বিস্তারিত জানবো আরো একবার আমাদের প্রতিনিধি সোমনাথ ভট্টাচার্যের কাছ থেকে। একেবারেই তাই। দেখো, রাশিয়া কিন্তু খুব স্পষ্ট করে দিচ্ছে যে এই যে প্রশ্নগুলো উঠছে, এই প্রশ্নগুলো যে উঠবে এবং উঠছিল তারা খুব ভালো করেই জানেন, এবং জেনে শুনেই তারা এই কাজটি করছেন। কেন করছেন? কারণ তাদের আশঙ্কা যে এই যে গবেষণার তথ্য, এই গবেষণার তথ্য চুরি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। খুব স্পষ্ট করে বলতে গেলে এই মুহূর্তে একটি ভ্যাকসিন, যে দেশ সেই ভ্যাকসিন পাবে, করোনা ভ্যাকসিন পাবে, সেটা কিন্তু হাতে আকাশ পাওয়ার মতো, একদম আক্ষরিক অর্থেই কিন্তু হাতে আকাশ পাওয়ার মতো।
অর্থাৎ এর সঙ্গে আন্তর্জাতিক প্রতিপত্তি, টাকা পয়সা, বিপুল একটি ক্ষমতার একটি কেন্দ্র জড়িয়ে এই ভ্যাকসিনের দৌড়ে সবাই এগিয়ে থাকতে চায়। এবং সেখানে রাশিয়া যেহেতু প্রথমেই এই দৌড়ে এগিয়ে রয়েছে, তাই রাশিয়ার পক্ষ থেকে স্পষ্ট জানানো হচ্ছে যে যাই প্রশ্ন উঠুক তারা নিশ্চিত যে তাদের ভ্যাকসিন সুরক্ষিত। তারা তাদের দেশের মানুষের ক্ষেত্রে প্রথম প্রয়োগ করবেন এবং বিশ্বকে দেখিয়ে দেবেন যে এই ভ্যাকসিন সুরক্ষিত। কিন্তু কোনো মতেই তারা কোনো ডেটা বা কোনো গবেষণার ফল তারা এমন কোনো সংস্থার সঙ্গে শেয়ার করবেন না যেখান থেকে এই তথ্য চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি হুয়ের সঙ্গেও সম্ভবত তারা এই তথ্য শেয়ার করতে যথেষ্ট তাদের একটা আপত্তি রয়েছে, কারণ তারা মনে করছেন যে হুও কিন্তু বিশ্বাসযোগ্যতার প্রমাণ ইদানিংকালে দিতে পারেনি। ধন্যবাদ সোমনাথ। আমাদের সঙ্গে রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ দেবকিশোর গুপ্ত। ডাক্তার গুপ্ত, কোন জটে আমরা পড়ে গেলাম? একদিকে হুয়ের ভূমিকা নিয়ে আমেরিকা প্রশ্ন তুলেছিল, চীনের হয়ে কাজ করছে হু, এই প্রশ্নও তোলা হয়েছিল। এখন রাশিয়া বলছে আমরা একটা আশার আলো দেখেছি এই করোনা ভ্যাকসিন নিয়ে, কিন্তু রাশিয়া বলছে হুকেও তারা বিশ্বাস করে না এবং হুয়ের কাছেও তথ্য যথাযথভাবে দেবে কিনা তার সদিচ্ছা নেই। দেখুন, গোপনীয়তা ভালো জিনিস, কিন্তু কোনো কিছুই বাড়াবাড়ি রকমের হলে তাতে একটা সংশয় তৈরি হয়ে যায় বই কি। তো এক্ষেত্রে আমরা যে রাশিয়ার ভ্যাকসিনটা দেখতে পেলাম হঠাৎ করে একটা সারপ্রাইজের মতন এলো, এবং অবশ্যই এটা যদি সবকিছু ঠিকঠাক চলে এর থেকে আশাব্যঞ্জক ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে স্বয়ং পুটিন কিন্তু বলেছেন যে ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট হয়নি এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সামনে শুরু হবে। বাট ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল ব্যতীত ভ্যাকসিন লঞ্চ হলো, এটা কিন্তু এফডিএ তে হতো না, সম্ভব ছিল না। তো এটা রাশিয়াতেই সম্ভব হলো। এবার ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা র্যান্ডমাইজ ব্লাইন্ড একটা কন্ট্রোল ট্রায়াল, যেখানে অন্তত বেশ কিছু বছর লাগতে পারে, 4 বছর অব্দি লাগতে পারে, এবং 3000 ক্যান্ডিডেটকে সেখানে কিন্তু ভ্যাকসিন দেওয়ার প্রয়োজনীয়তা আছে। এর কার্যকারিতাটা কি? আমি ভ্যাকসিনের আরো বেশি সেফটি দেখছি, আরো এফেক্টিভনেসটা দেখছি, এবং লং টার্ম সাইড এফেক্ট গুলো দেখছি, যেগুলো খুব এই 1-2 মাসে বোঝা সম্ভব নয়। এই পুরো জিনিসটাই কিন্তু বাদ থেকে গেল। কাজে এই ব্যাপারগুলো কিন্তু আমরা জানি না, এবং কোনো পাবলিকেশন এই মুহূর্তে আমাদের হাতে নেই। কাজে সবকিছু যদি ঠিক দিকে এগোয় খুবই ভালো, কিন্তু এতগুলো জায়গা কিন্তু আমাদের অজানা। সেইখানেই গোপনীয়তারও একটা আমার মনে হয় যে একটা ব্যালেন্স মেনটেন করে চলতে পারলে ভালো হয়। আশার আলো আমরা দেখতে চাই, যেটা পেয়েছিলাম সেটাকেই নতুন করে একটা অক্সিজেন ভাবতে শুরু করেছি, কিন্তু তার মধ্যেও কোথাও মনে হচ্ছে ধোঁয়াশা কি সব থেকে বেশি। যে প্রশ্নগুলো উঠে আসছে বিশ্বের নানা প্রান্ত থেকে। আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। করোনা ভ্যাকসিন রাশিয়ার হাতে, এই প্রথম যখন খবরটা আসে নিউজ 18 বাংলা কথা বলে ডাক্তার দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। আজকে যে প্রশ্নগুলো উঠছে, তারপর থেকে যে প্রশ্নগুলো উঠছে, সন্দিহান হচ্ছেন চিকিৎসক, বিজ্ঞান মহল, অন্যান্য দেশের। সেই প্রথম সন্দেহ প্রকাশ করেছিলেন দীপ্তেন্দ্র সরকার। কি বলেছিলেন দেখে নেওয়া যাক। পুতিনের মেয়ের শরীরে ভ্যাকসিনটা টেস্টেড হয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট কথা হলেও আমাদের কাছে তথ্যটাই ইম্পর্টেন্ট। এবং তথ্যটা হচ্ছে এইটাই যে এখনো পর্যন্ত এই পার্টিকুলার ভ্যাকসিনের ডিটেল ট্রায়াল রেজাল্ট আমাদের হাতে আসেনি। ওয়ান বা কোভ্যাক্সিন, এই ট্রায়ালগুলো সবই ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে দেওয়া হচ্ছে। রাশিয়ার জন্য যদি ভ্যাকসিনটা অ্যাকসেপ্টেবল হয়েও থাকে, ইমিডিয়েটলি সেটা ভারতবর্ষের জন্য অ্যাকসেপ্টেবল হবে, এক্ষুনি এই দাবিটা আমরা মানতে পারছি না। WHO বা CDC থেকেও যে স্টেটমেন্ট এসছে তাতেও এক্ষুনি এই ভ্যাকসিনটাকে লুফে নিতে হবে, এরম ভাবার কোনো কারণ নেই। আমাদের ধীরে ধীরে এগোতে হবে, এদের ট্রায়াল রেজাল্টটাকে পুরোটা দেখতে হবে। আমি নিশ্চিত ভারত সরকারও এই ট্রায়াল রেজাল্ট দেখার পরে ইন্ডিয়ান এতে অ্যাপ্লিকেবল হবে কিনা নিয়ে এর ডিসিশন নেবেন। ঠিকই ডাক্তার সরকার বললেন, কিন্তু ডাক্তার বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে উত্তাল, আমরা কবে পাবো রাশিয়ার এই ভ্যাকসিন। ভারত সরকার নিশ্চয়ই নজর রাখছে এই বিষয়ের উপরে। কি করা উচিত খুব সংক্ষেপে জানতে চাইবো কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেখো, আবারও বলছি, রাশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি কিন্তু অলরেডি বলেছে যে তারা বুধবার থেকে ফেজ 3 ট্রায়াল শুরু করবে। ফেজ 3 ট্রায়াল শেষ না হলে কখনোই সেই ভ্যাকসিন কিন্তু গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবে কোনো দিক থেকে কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে রাশিয়ার যে ডেটা অ্যানালিসিস, সেই ডেটা অ্যানালিসিস হুর প্রি কোয়ালিফিকেশন ফেজে আছে। আগে তো হু অ্যাপ্রুভ করুক যে এই ভ্যাকসিনটা
তার সমস্ত সেফটি এফিকেসি সমস্ত কিছু ঠিক আছে, তবে কিনা ভারত সরকার সেই ভ্যাকসিনের ব্যাপারে তার বেশ। মানে আগ্রহ প্রকাশ বেশ। করবে। তার আগে তো কোনো আলোচনাই আসতে পারে না, আগে তো হুকে অ্যাপ্রুভ করতে হবে, তবে কিনা আমরা সেই ভ্যাকসিন নিয়ে আলাপ আলোচনা করবো। কে ডাক্তার কোথায় গুপ্ত। কার মেয়েকে ভ্যাকসিন দিল তাতে আমাদের কিছু যায় আসে না। একেবারেই। তার মানে ডাক্তার গুপ্ত, যদি হু এখনো পর্যন্ত ঝুলিয়ে রাখে বিষয়টা আরো কয়েকদিন, রাশিয়াও কি নিজেদের দেশের জন্য ব্যবহার করতে পারবে না? সেটা উচিত নয় আইডিয়ালি, তবে রাশিয়ার রেগুলেটরি সিস্টেম আলাদা। এক্ষেত্রে আমি বলা সম্ভব নয় এই মুহূর্তে বসে, যেহেতু ওদের এফডিএ নেই অন্য কিছু, তো সেক্ষেত্রে ওদের কান্ট্রি রেগুলেটরি সিস্টেম ধরে হয়তো ওনারা কিছু মেজার নেবেন। তবে ওনারা কিন্তু অক্টোবরের প্রথম থেকে মাস ভ্যাকসিনেশন শুরু করতে চলেছেন, সেরকম খবর পাওয়া গেছে। ঠিক ঠিক। আমি এই প্রসঙ্গে একটা কথা শুধু অ্যাড করে রাখবো যে এই ভ্যাকসিনের অনেকগুলো ফ্লিপ সাইড তো ডিসকাশন হলো। এবার যে অ্যান্টিবডি, প্রোটেক্টেড অ্যান্টিবডি যেটা, সেটা কিন্তু লাস্টিং ইমিউনিটি দেবে কিনা তারও কিন্তু কোনো ডেটা আমাদের কাছে নেই, কারণ এত শর্ট টাইম এটা ডেভেলপ করা হয়েছে। সেই অ্যান্টিবডি 2 মাসের বেশি থাকছে নাকি 6 মাস অবধি থাকছে সে সম্পর্কেও কিন্তু আমরা সম্পূর্ণ অন্ধকারে। অর্থাৎ করোনাকে চিনতেই পারেননি এখনো বিশ্বের 99% বিজ্ঞানী। সেই করোনার প্রতিরোধে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা শরীরে, সেই ভ্যাকসিন কতটা প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারবে না বাড়াতে পারবে, সেই নিয়েই বিজ্ঞানীরা এখন, চিকিৎসকরা এখন যথেষ্ট সন্দিহান। কিন্তু তবুও এই করোনা সংক্রমণের মধ্যে একটা তো আশার আলো, যে রাশিয়া করোনা ভ্যাকসিন এনেছে, অন্তত এই দাবিটা করলেন পুতিন। এখন দেখা যাক আগামী সময় কি বলে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। শেষ করছি, সঙ্গে থাকুন।